নমস্কার, ভালো আছেন তো বন্ধুরা? আজকে আমি আপনাদের সামনে উপস্থিত করছি এমন একটি বিষয়, সেটি হচ্ছে বৃদ্ধ বয়সে কি করে আপনি সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারবেন, সেই ব্যাপারে কিছু মূল্যবান তথ্য আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। সেটি হচ্ছে বৃদ্ধ বয়সে আমি যে তিনটি কথার কথা আপনাদের বলবো, সেই তিনটি কথা কখনো আপনার সন্তান সন্ততিদের সামনে বলবেন না। সেই কথাগুলি কি, সেটা নিয়েই আজকের আলোচনা। আসুন সেই আলোচনাটা সেরে নিই। তার আগে বলবো, এই যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো, সেই তথ্যটি কিন্তু খুবই একটা সুন্দর একটা বিষয়, মনোযোগ দিয়ে শুনবেন। তিনটি কার্যকর উপায়, এর থেকে একটিকে বেছে নিন। আচ্ছা, আপনি কল্পনা করুন তো, আপনার বয়স 70 পার, ভোরের নরম আলোয় আপনি বারান্দায় বসে চা খাচ্ছেন, আপনার সন্তান আর নাতি নাতনিরা আপনাকে ঘিরে বসে আছে, আপনার মুখে একটা তৃপ্তির হাসি, আপনার মনে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, শুধু আছে শান্তি আর সম্মান। এটা কি স্বপ্ন? যদি স্বপ্ন হয়, তাহলে এই স্বপ্নটা শুধু পূরণের জন্য নেই, এই স্বপ্নটা আপনার আমাদের সবার। কিন্তু এই স্বপ্ন আর বাস্তবতার ভেতরে একটা বড় বাধাটা কি জানেন তো? টাকা পয়সা, শারীরিক অসুস্থতা, না সবচাইতে বড় বাধা হলো নিজেদের বলা কিছু কথা। বুড়ো বয়সে যদি শান্তিতে থাকতে চান, তাহলে তিনটি কথা আপনার সন্তানদের বলবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই কথাগুলি আপনার জীবনের শেষ অধ্যায়ে সম্মান, শান্তি, স্বস্তি কিনে নেওয়ার জন্যে যথেষ্ট। আজকের ভিডিও বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে জীবনকে কীভাবে আরও ভালো এবং সুস্থ করে তোলা যায়, আনন্দময় করে তোলা যায়, সেই বিষয়ে আজকের ভিডিও আলোচনা প্রত্যেক বাবা মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও মাত্র কয়েক মিনিট আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আসুন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলা যাক বুড়ো বয়স এবং স্বনির্ভরতার মনস্তত্ত্বের বিষয়। বয়স কোনো একটা রোগ নয়, এটা জীবনের একটা স্বাভাবিক এবং সুন্দর একটা অধ্যায়। কিন্তু আমাদের সমাজে এটাকে প্রায় নির্ভরতার প্রতীক বানিয়ে ফেলে। বেশিরভাগ মানুষ মনে করেন বয়স হয়েছে মানে এখন সন্তানদের ওপর নির্ভর করেই চলতে হবে। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা আমরা করে বসি। আসলে মানুষের আত্মসম্মান বা সেলফ এস্টিম সরাসরি নির্ভরতা বা সেলফ রিলায়েন্সের সাথে জড়িয়ে আছে। যখন একজন মানুষ অনুভব করে যে সে তার নিজের সিদ্ধান্ত নিজে সে নিতে পারে, নিজের প্রয়োজন সে নিজেই মেটাতে পারে, তখন তার মানসিক শক্তির চূড়ান্ত পর্যায়ে থাকে। আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞান, আপনার সঞ্চয়, এই তিন হলো যে কোনো বয়সে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। এগুলো আপনাকে বয়সের ভারে কুঁজো হতে যেতে দেয় না, বরং আপনাকে আরও বিরাট, আরও বড় বটবৃক্ষের মতো শক্তিশালী করে তোলে। কিন্তু সেটা তখনই সম্ভব যখনই আপনি এই শক্তিগুলোকে সঠিকভাবে সামলাতে পারবেন। আর এই সামলানোর প্রথম ধাপটাই হলো কিছু কথা নিজের ভেতরে প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আপনি গোপন রাখতে হবে। আপনার কাছে থাকা মোট টাকার পরিমাণের বিষয়ে আপনার সন্তানদের কখনো বলবেন না। আপনার কাছে কত টাকা বা সম্পত্তি আছে, তার সঠিক পরিমাণ কত, সেটা গোপন রাখবেন। জেনে নিন কেন বলবেন না, এবং এই গোপন মনস্তাত্ত্বিক এবং সামাজিক কারণটা কি। এর কারণটা শুধু লোভ নয়, এর পেছনে গভীর মনস্তত্ত্ব কাজ করে। যখন সন্তানেরা জানতে পারে যে তাদের বাবা মায়ের কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, তখন তাদের ভেতরে দুটি পরিবর্তন আসে। এক, দায়িত্ববোধের অবক্ষয় হিসেবে তাদের অবচেতন মন ভাবতে শুরু করে, বাবা মায়ের তো প্রচুর আছে, আমার আর চিন্তা কি। তাদের নিজেদের আর্থিক উন্নতির চেষ্টা তখন কমে যায়, কাজ করার উদ্যম কমে যায়। তারা আপনার প্রয়োজনের কথা ভাবার বদলে আপনার সম্পদকে নিজের সেফটি নেট, ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসাবে দেখতে শুরু করে। দুই, সম্পর্কের পরিবর্তনের অঙ্গ হিসেবে বলা যায় যে সম্পর্কটা ছিল স্নেহ এবং ভালোবাসার, সেটা ধীরে ধীরে এক ধরনের লেনদেনের সম্পর্কে পরিণত হতে চলেছে। আপনার প্রতি তাদের আচরণ আপনার সম্পদের পরিমাণের উপর নির্ভরশীল হয়ে উঠতে পারে। এটাকেই সাইকোলজিক্যাল বা অন্য বিজ্ঞানের ভাষায় ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ বলা হয়। একটা বিষয়ে একটা বাস্তব উদাহরণ হিসেবে বলা যায়, আমার খুব জানাশোনা এক ভদ্রলোক ছিলেন। তার স্ত্রী সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তাদের সারা জীবনের সঞ্চয়, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সব মিলিয়ে ব্যাংকে প্রচুর টাকা ছিল। আর ছিল একটা বাড়ি। তাদের একমাত্র ছেলে একটা ব্যবসা করত। ওই ভদ্রলোক সরল মনে একদিন তার ছেলেকে তার সমস্ত আর্থিক পরিকল্পনা, ব্যাংকের টাকার কথা খুলে বলে ফেললেন।
তিনি ভেবেছিলেন ছেলের এই বিষয়টা জানা থাকলে তাদের স্বামী স্ত্রীর ভবিষ্যৎটা নিশ্চিন্ত হয়ে গেল, ছেলে নিশ্চিন্ত থাকতে পারবে। এনাদের দুজনের ভেতর একজন না থাকলে অন্যজনের টাকা পয়সার চিন্তা করতে হবে না, ছেলে সব সামলে নিতে পারবে। কিন্তু ফল হলো তার উল্টো। ছেলে ব্যবসা বাড়ানোর জন্যে বাবার কাছ থেকে টাকা চাইতে শুরু করলো। প্রথমে 1 লাখ, তারপরে 5 লাখ, তারপরে 10 লাখ। ভদ্রলোক স্নেহবশত ছেলের দাবি পূরণ করতে লাগলেন, তাকে টাকা দিলেন। কিছুদিন পর পরামর্শ দিল, বাবা এই পুরনো বাড়িটা বিক্রি করে দাও, আমরা কাছাকাছি একটা নতুন ফ্ল্যাটে চলে যাই, ওখানে নতুন জায়গা, নতুন পরিবেশ, তোমাদেরও ভালো লাগবে, আমারও ব্যবসাটা আরও টাকার প্রয়োজন, দেখাশোনা করতে সুবিধা হবে, আর বাড়িটা বিক্রি করে দাও, এত বড় বাড়ি সামলাও তো খুব মুশকিল। তখন ছেলের হাতে টাকা তুলে দেওয়া হলো, ফ্ল্যাট কেনা হলো, স্ত্রী এবং ছেলের নামে ফ্ল্যাট কেনা হলো। তারা একটা কোনায় পড়ে রইলেন, নিজেদের কোনো আর্থিক স্বাধীনতা নেই, সম্মান নেই। যে ছেলে আগে প্রতিদিন তাদের কাছে আসতো, এখন সে আসা তো দূরের কথা, মাসে একটা কথা হয় না, সেটা গুণে বলা যায় পরদিন কটা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। সন্তানদের প্রয়োজনে অবশ্যই সাহায্য করুন, কিন্তু পড়াশোনা, ব্যবসা, বিপদের পাশে দাঁড়ান, কিন্তু মোট সঞ্চয়ের অঙ্কটা তাদের কাছে গোপন রাখুন। এই তথ্যটা গোপন রাখুন, এটা আপনার ভবিষ্যতের একটা বর্ম হিসেবে কাজ করবে। যদি জয়েন্ট অ্যাকাউন্ট করতেই হয়, তাহলে এমন কাউকে নমিনি করুন বা সাথে রাখুন যিনি টাকা পয়সার উপর নির্ভর, আপনার উপর নির্ভর করেন না, যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করতে পারেন। সবথেকে ভালো হয় স্বামী স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট থাকা। একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে আপনার সম্পত্তির একটা উইল তৈরি করে রাখুন, কিন্তু সেই উইলের বিষয়বস্তুও কাউকে জানানোর প্রয়োজন নেই। এটাকে কোনো সুরক্ষিত জায়গায় রাখুন। সারা জীবন কষ্ট করে আয় করা টাকা পয়সা, সম্পদ আপনার আত্মসম্মান বাঁচানোর জন্য এটাকে অন্যের হাতে তুলে দিয়ে নিজেকে দুর্বল করবেন না। দ্বিতীয় যে কথাটা বলবো, সেটা সযত্নে এড়িয়ে চলতে হবে। সেটা হলো আপনার শারীরিক দুর্বলতা এবং অসুস্থতার বিষয়ে বিস্তারিত বিবরণ সন্তানদের কখনো দেবেন না। কেন বলবেন না? সেই বিষয়ে মানসিক বা আচরণগত কারণ হিসেবে বলা যায়। সেটা হলো সহানুভূতি চাওয়া এক প্রকার ভাবধাপ হতে পারে। আপনার সন্তানেরা আপনাকে ভালোবাসে ঠিকই, কিন্তু তাদের কোনো সন্দেহ নেই। কিন্তু যখন প্রতিটা সময় আপনার অসুস্থতার কথা তাদের কাছে বলবেন, তখন তারা আপনার কষ্ট থেকে তাদের মনে দুটি প্রভাব পড়বে। এক, মানসিক বোঝা, আর আপনার কষ্ট তাদের কাছে এক মানসিক বোঝায় পরিণত হবে। তারা আপনাকে ভালোবাসলেও অবচেতনভাবে আপনার অসুস্থতাকে একটা সমস্যা হিসাবে দেখতে শুরু করবে, যার সমাধান করা দরকার। আর অনেক সময় সেই সহজ সমাধানটা হয় কি না, বৃদ্ধাশ্রম বা সব সময়ের জন্য একটা আইআর। এতে করে আপনার দায়িত্ব শেষ করা। দুটি পরিবর্তন, যখন আপনি একজন দুর্বল অসুস্থ ব্যক্তি হিসাবে সবার কাছে নিজেকে হাজির করবেন, তখন তাদের চোখে তাদের শক্তিশালী বাবা মায়ের ছবিটা ফিকে হয়ে যায়। তার জায়গায় একজন অসহায় নির্ভরশীল মানুষের ছবি তাদের মনে তৈরি হয়ে যায়। তারা মনে রাখবেন, মানুষ স্বভাবগতভাবে শক্তিকে সম্মান করে, দুর্বলতাকে নয়। বাস্তব উদাহরণ হিসেবে বলা যায়, একজন বয়স্ক মহিলা যিনি হাঁটুতে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ঘুম না হওয়ার কারণে প্রায়ই ছেলেদের কাছে কান্নাকাটি করতেন, আমার আর ভালো হবে না, আমাকে দিয়ে আর কিছুই হবে না, কবে যে মরতে পারবো সেটাই ভাবছি, এখন মরলেই বাঁচি। এই যে কথাটা, তার ছেলে বৌমার প্রথম তাকে খুব যত্ন নিত, কিন্তু ধীরে ধীরে তারা বিরক্ত হতে শুরু করল। তখন কাকিমা মানে সেই মহিলা তাদেরকে ডাকলেও ভাবত নিশ্চয়ই কোনো সমস্যার কথা শুনতে হবে। অন্যদিকে সেই তার স্বামী হার্টের রোগী হওয়া সত্ত্বেও নিজেকে সবসময় তিনি কিন্তু সক্রিয় রাখতেন। তিনি হাঁটতে যেতেন, বই পড়তেন, বন্ধুদের সাথে আড্ডা দিতেন, অসুস্থতার কথা তিনি শুধু ডাক্তারদের সাথেই আলোচনা করতেন। ফলে ছেলে এবং বৌমা বাবাকে নিয়ে গর্ব করত, তার মানসিক শক্তির প্রশংসা করত এবং অনেক বেশি সম্মান করত। তাহলে সমাধানটা কি? সমাধান হিসেবে বলা যায় কি, যে প্রয়োজনীয় চিকিৎসা হিসেবে আপনার অসুস্থতাকে কখনোই অবহেলা করবেন না। ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ খান, কিন্তু আপনার মেডিকেল ফাইল বা রিপোর্টের প্রতিটা পাতা আপনার সন্তানদের সামনে কখনোই খুলে বসবেন না। বারবার শুনলেও তাদের অক্ষমতা নেই, তাদের অসুস্থতা বোঝার, তাদের অসুস্থতা কমানোর একমাত্র ক্ষমতা হচ্ছে আপনার ডাক্তারের। দুর্বল নয়, নিজেকে শক্তিশালী দেখানোর, নিজের ব্যথা বেদনা সেটাকে লুকোতে শিখুন। অন্যের কষ্টের কথা ভগবানের কাছে বা আপনার সব থেকে বিশ্বস্ত বন্ধুর কাছে বলুন, কিন্তু সন্তানদের সামনে নিজেকে ফিট এবং সক্রিয় রাখার চেষ্টা করুন। মানসিক এবং শারীরিকভাবে সক্রিয় থাকার জন্য প্রতিদিন সকালে হাঁটা, হালকা ব্যায়াম, প্রাণায়াম আপনার শরীরকে সচল রাখবে, ব্রেনকে সক্রিয় রাখবে। ক্রসওয়ার্ড পাজেলের সুদক্ষ সমাধান করুন, নতুন কিছু শেখার চেষ্টা করুন। মনে রাখবেন, যখন আপনি ব্যস্ত থাকবেন তখন অসুস্থতা আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না।
আজকের ভিডিওর তৃতীয় এবং শেষ কথাটা হলো আপনার নিজের বুকের ভেতরে আগলে রাখতে হবে এইটাকে। সেটা হলো আপনার অতীতে করা কোনো বড় ভুল, গোপন সম্পর্ক বা কোনো অনুশোচনার কথা কাউকে বলবেন না। কেন বলবেন না? কারণ হিসেবে বলা যায় প্রত্যেক বাবা মা তাদের সন্তানদের কাছে প্রায় ঈশ্বরের মতো। তারা হলেন সন্তানদের বিশ্বাস, আদর্শ, ভরসার জায়গা, যা সন্তানদের মানসিক গঠনের জন্যে খুবই জরুরি। যখন আপনি আবেগপ্রবণ হয়ে নিজের জীবনের কোনো অন্ধকার অধ্যায়ের কথা তাদের কাছে বলবেন, তখন দুটি ক্ষত হয়। এক, নিজেকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, কারণ আপনার সন্তানেরা আপনার সেই সময়ের পরিবেশ, পরিস্থিতি এবং এখনকার মানসিক অবস্থা দিয়ে আপনাকে বিচার করবে না। তারা তাদের বর্তমান দৃষ্টিকোণ থেকে তাদের মানসিকতা দিয়ে তার বিচার করবে। এতে আপনার প্রতি সম্মান এবং বিশ্বাস দুটোই সুবিচার পাবে না। দুই, সব সন্তান সমান হয় না। কিছু কিছু ক্ষেত্রে তাদের বলা হয় অতীতের কথায় ভবিষ্যতের বিরুদ্ধে ব্ল্যাকমেলের সুযোগ হিসেবে তারা ব্যবহার করতে পারে। কোনো তর্কের সময় বা স্বার্থসিদ্ধির জন্য সেই দুর্বল জায়গার তারা সুযোগ নিতে পারে, ভয় দেখানো হতে পারে। আপনার দুর্বলতার কথা সম্মানের তোয়াক্কা না করে সবাইকে এসে জানিয়ে দেবে। উদাহরণ হিসেবে বলছি, একজন বাবা তার প্রাপ্তবয়স্ক ছেলেকে একদিন মদ্যপ অবস্থায় দেখে ফেলেছিলেন যে বিয়ের পরও সে কিছুদিন অন্য একজন মহিলার প্রতি আকৃষ্ট ছিলেন, যদিও তিনি কোনো ভুল করেননি। তিনি সত্যি সত্যি কথাটাই বলেছিলেন, আর তিনি ভেবেছিলেন সততার পরিচয় দিলে ছেলে তাকে আরও বেশি বুঝবে। কিন্তু ফলটা হলো মারাত্মক। ছেলে তার বাবাকে আর আগের চোখে দেখতে পারত না। মায়ের সাথে বাবার কোনো ছোটোখাটো বিষয়ে মতবিরোধ হলেই সে পরোক্ষভাবে সেই প্রসঙ্গ তুলে বাবাকে অপমান করত। যে কথাটা ছিল তার দুর্বল মুহূর্তের স্বীকারোক্তি, সেটাই বাবার বাকি জীবনের জন্যে এক মানসিক টর্চারের কারণ হয়ে দাঁড়ালো। এর সমাধান হলো অতীতকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করা। আপনার অতীত আপনার শিক্ষক, সেখান থেকে আপনি যেটা শিখেছিলেন সেই শিক্ষাটা আপনার সন্তানদের দিন, কিন্তু ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিচক্ষণ ব্যক্তি হিসেবে মনে রাখুন, সব সত্য সবার জন্যে নয়, কিছু সত্য নিজের ভেতরে রেখে দেওয়ার জন্যে সম্পর্কের সৌন্দর্য তাতে বজায় থাকে। আপনার উদ্দেশ্য যদি সন্তানকে সতর্ক করা হয়, তাহলে উদাহরণ দিয়ে অন্য কোনো গল্প বলুন তার জীবনের সাফল্য আনাবার জন্যে। আপনার সংগ্রামের পর ঘুরে দাঁড়ানোর গল্প তাদেরকে বলুন, তাদের অনুপ্রেরণা দেবে। আপনার দুর্বলতার গল্প তাদের মনে তাদের করুণার জন্মাবে, শ্রদ্ধা কিন্তু জন্মাবে না। তাহলে কিভাবে পাবেন সেই কাঙ্ক্ষিত শান্তি? এর জন্য হলো 5টি সূত্র। এক, আর্থিক স্বাধীনতা। সম্পূর্ণভাবে কারো উপর নির্ভরশীল হবে না। আপনার যদি সামান্য একটু আয়ের উৎস থাকে, যেমন ধরুন বাড়ি ভাড়া, সামান্য সুদ কিংবা ছোটোখাটো কোনো কাজ, সেটাকেও আপনি আত্মবিশ্বাসী করে তুলবে আপনাকে। 2, মানসিক দৃঢ়তা। একাকিত্বকে ভয় পাবেন না, এটাকে আত্ম উন্নতির সুযোগ হিসেবে দেখুন। নতুন নতুন শখ তৈরি করুন, বই পড়ুন, গান শুনুন। 3, বৃত্তের তৈরি করুন। আপনার ব্যক্তিগত কথা সমস্যার জন্য একজন বিশ্বস্ত বন্ধু বা পরামর্শদাতা কিন্তু রাখতে পারেন আপনি, যিনি আপনার পরিবারের বাইরে। সব কথা সন্তানদের সাথে শেয়ার করার কোনো দরকার নেই। 4, আধ্যাত্মিক সংযোগ। আপনার বিশ্বাস অনুযায়ী ভজন, ধ্যান, সৎসঙ্গ, প্রকৃতির সাথে সময় কাটান। এটা আপনার ভেতরের শক্তিকেই জাগ্রত করে তুলবে, মনকে শান্ত রাখবে। 5, লিখিত পরিকল্পনা, সম্পত্তি, চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত আইনজীবী এবং ডাক্তারের কাছে নিন। গীতা ভবিষ্যতে অনেক ঝগড়া বিবাদ থেকে আপনাকে রক্ষা করবে। জীবনের শেষ অধ্যায় হলো আপনার সারা জীবনের সাধনার ফল। জীবনটাকে সম্মানের সাথে কাটানো, শান্তিতে কাটানো আপনার অধিকার। এর জন্যে আপনার কিছু কথা নিজের মধ্যেই রাখতে হবে। আপনার সন্তানদের আপনি ভালোবাসুন, তাদের সব রকমভাবে সাহায্য করুন, কিন্তু নিজের আত্মসম্মান এবং পরিচয়ের সাথে কোনো রকম আপোষ করবেন না। মনে রাখবেন, আপনি কি বলছেন তার উপরে আপনার ব্যক্তিত্ব নির্ভর করে, কিন্তু বৃদ্ধ বয়সে আপনি কোনো কথাগুলো বলছেন না, তার উপরে আপনার শক্তি, সম্মান, শান্তি নির্ভর করে। কখনো কখনো আপনার নীরবতায় আপনার সবচেয়ে বড় উপহার হয়ে দাঁড়াতে পারে, আর সেটা নিজের জন্যে। তাই বলছি বন্ধু, এই যে কথাগুলি বললাম আপনাকে, যদি এই ভিডিওটা সমৃদ্ধ করে থাকে, একজন বার্ধক্য বয়সে এসে আমার কথাগুলো যদি শুনে আপনি সমৃদ্ধ হন, তাহলে আপনি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে।